আসসালামু আলাইকুম লিসেনার্স। বর্তমানে দেশে চলমান ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও একজন ছাত্র হিসেবে চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে আজ আমাদের ঘটনা শুরু করছি। তো লিসেনার্স, ডার্ক বুকের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি শোয়েব সিদ্দিক। আমরা আজ আমাদের এই ঘটনাটি নিয়েছি আমাদের এক লিসেনার শাহরিয়ার রহমান ভাইয়ের কাছ থেকে। তিনি যশোর জেলা থেকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। এমন নতুন নতুন ভয়ের ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে পারেন। ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। আপনারা কী ধরনের ঘটনা চান জানাতে আমাদেরকে কমেন্ট করতে পারেন। ঘটনাগুলো আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন। আপনার চাইলে আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা শোনা কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের কাছে ঘটনা পাঠানোর জন্য আমাদের ইমেল অ্যাড্রেস অথবা আমাদের ফেসবুক পেজে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো darkbook2024@gmail.com। আর ডার্ক বুকের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যাক। তো লিসেনার্স, ঘটনাটি পাঠিয়েছেন আমাদের শাহরিয়ার রহমান শান ভাই। তো তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 10-11 বছর আগে, আনুমানিক 2013 সালের দিকে। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে প্রথম ভর্তি হয়েছি। আর আমার বড় বোনের ওই সময় বিয়ে হয়ে গিয়েছিল। তো সঙ্গত কারণেই বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার কারণে আমি আমাদের বাসার দোতলার একটা রুমে শিফট হয়ে যাই আমার সকল জিনিসপত্র নিয়ে, যাতে আমি ওখানে আমার পড়াশোনা ভালোভাবে করতে পারি। তো তার কারণে আমি যেহেতু ওই রুমে থাকা শুরু করলাম, তো প্রথম 15 দিন আমার তেমন কোনো সমস্যা হলো না। প্রথম 15 দিন আমি খুব সুন্দরভাবে চলাচল করলাম, ওখানে থাকলাম, ফিরলাম, সব কিছু ভালোই লাগতো। এখানে আমাদের বাসার আমার রুমের সাথেই একটি বেলকনিও ছিল। বেলকনিতে যাওয়ার জন্য একটা দরজা। তো আমি উপরের রুমে যাওয়ার পরে প্রথম 15 দিন ঠিকঠাকভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করলাম। তখন আমার তেমন অস্বাভাবিক কিছু মনে হয়। 15 দিন পরে আমি যখন রাতে ঘুমাতে যাই, প্রায় আনুমানিক 10টা থেকে 11টার দিকে, তখন আমি যখন শুয়ে পড়ি তখন হুট করে আমার মনে হলো যে আমার শরীরটা কেমন জানি ভার হয়ে আসতেছে। তো আমি একটু আনমনা হয়ে ভাবলাম, কী ব্যাপার, আমার সাথে কি হচ্ছে, কেন এমন লাগছে। তো এখন চিন্তা করতে করতে কিছুক্ষণ গেল, যার পরে আমার শরীরে আরও অস্বস্তি বোধ হচ্ছে, আমার শরীরটা ঘেমে যাচ্ছে। তো আমি আর ঘুমাতে পারলাম না। প্রায় 2 ঘন্টা মতো জেগে শুধু ছটফট করেছি, আর ঘুম আসে নাই। 2 ঘন্টা পর 2-3টা সূরা কালাম পড়ে আমি শুইলাম, দেখলাম আমার ঘুম চলে আসলো। এরকম করে আমার সাথে 2-3 দিন এই ধরনের ঘটনা ঘটতে শুরু করলো। তো আমি বেশি একটা বিচলিত হয় নাই, কারণ যেহেতু আমি উপরের রুমে শিফট হয়েছি, ভাবলাম যে আমার মনে হয় এমনি ভয় করতেছে, তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে উপরে শুইতে শুইতে। তো বেশ কিছুদিন যাওয়ার পরে আমার সাথে আরও কিছু অস্বাভাবিক ঘটনা শুরু হয়। তো যখন আমি উপরের রুমে একদিন ঘুমাতে যাই, ওই দিনও আমি রাত 10টা থেকে 11টার দিকে ঘুমাতে চলে গেছি উপরে। তো শুয়ে পড়েছি, হালকা হালকা ঘুম, আবসা ঘুম। সেই সাথে জ্যোৎস্নার আলো আমার জানলা দিয়ে কিছু পরিমাণ ঘরের ভিতরে আসতেছে, চাঁদও দেখা যাচ্ছে। আর সেই সাথে যেহেতু জানলাটা থাই গ্লাসের হওয়াতে আর কি চাঁদের আলো সম্পূর্ণটা রুমের ভিতরে কিছু পরিমাণ আসতেছে। আর সেই সাথে গাছ যে বাতাসে দুলতেছে, গাছের পাতা, এটাও কিছু পরিমাণ দেখা যাচ্ছে। তো আমি বাইরের দিকে তাকিয়ে চাঁদ দেখতে দেখতে ভাবলাম যে ঘুমিয়ে যাই। তো কিছুক্ষণ ওইভাবে শুয়ে থাকলাম। আর ওই সময় কিন্তু আমাদের এরকম ফোনের যুগ ছিল না, যে সবার হাতে হাতে ফোন এরকম ছিল না, কারণ আমি তখন মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠেছি। তো যার কারণে পরিবার থেকে তখন ওইসব ওই সময় আর কি পরিবার তেমন একটা মোবাইল ফোন আমাদের কাছে দিত না, কারণ এখন তো সবার হাতে হাতে মোবাইল। তো যার কারণে ওইরকম কোনো বদ অভ্যাস ছিল না। তো জাস্ট আমি একা একা শুয়ে পড়লাম, আর এই বাইরের দিকে তাকায় জ্যোৎস্না রাতটা
উপভোগ করার চেষ্টা করছিলাম। তো কিছুক্ষণ শোয়ার পরে দেখছি ঘুম আসতেছে না। ঠিক আমার সাথে কিছুদিন আগেও যেমন ঘুমানোর পরে গা ভার হয়ে যাওয়ার একটা প্রবণতা হচ্ছিল, ওইটা আজকে হচ্ছে, কিন্তু তুলনামূলক একটু কম পরিমাণে হচ্ছে। তো আমি ভাবলাম যে এমন তো আমার সাথে রেগুলারলি হয়, তো আমি ঘুমানোর চেষ্টা করি, আমি ঘুমিয়ে পড়ব। তো আমি শুয়ে পড়লাম। আবছা আবছা চোখে আমার ঘুম তখনও পুরোপুরি আসে নাই। তো আমি আমার রুমের দিকে তাকিয়ে দেখলাম যে প্রচুর আলো। কোত্থেকে যে আলো আসতেছে এটা তখনও বুঝতে উঠতে পারিনি। কিছুক্ষণ পর খেয়াল করলাম 7 থেকে 8টা মেয়ে আমাকে আমার দিকে তাকিয়ে ডাকতেছে, বলছে এদিকে আসো, চলো আমরা ঘুরে আসি। তো আমি কিছুটা হতভম্ব হলাম, কি ব্যাপার, এই সময় এখানে মেয়ে আসবে কোথেকে? তো যার কারণে আমি ওদের দিকে তাকিয়ে বললাম যে কে তোমরা, কোত্থেকে এসছো? এই কথা বলার সাথে সাথে আমার চোখ আবার, আমি মানে পলক ফেলতেই দেখলাম যে রুমের ভিতরে আরও আলো হয়ে আছে। আর তাদের মুখ দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে টিউবলাইটের আলো যেমন চোখে আসলে চোখ ছোট হয়ে যায়, তো তাদের মুখের দিকে তাকাতে আমার চোখ আরও ছোট হয়ে গেল। তো তাদের মুখের দিকে না তাকাতে পেরে তাদের মাথার দিকে আমার চোখ গেল। তো মাথার দিকে তাকাতে দেখছি যে অনেক লম্বা লম্বা চুল, মনে হচ্ছে যে আকাশের দিকে উঠছে। আর মানে আমি শুরু দেখতে পাচ্ছি চুলের, যে মাথার সাথে আছে, কিন্তু যে উড়ে কোথায় যে শেষ হয়েছে এটা দেখা যাচ্ছে না। তো তখন কিছুটা আমি ভয় পেয়ে গেলাম যে কী ব্যাপার, এগুলো কি হচ্ছে আমার সাথে। তো আমি তখন তাদের কথায় সম্মোহিত হয়ে গেছিলাম, আমার যতটুকু মনে আসতেছে। কারণ তারা আমাকে বলতেছে চলো আমাদের সাথে ঘুরতে চলো, তো আমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো তাদের সাথে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো। তো আমি তাদের সাথে যাওয়ার জন্য চলা শুরু করলাম। তো আমি কিন্তু ফার্স্টেই বলেছি যে আমার রুমের সাথে একটি বেলকনি আছে। তো বেলকনি দরজা খুললাম, খুলে বাইরে বের হইলাম। হওয়ার পরে তাদের চুলগুলো আরও দৃশ্যমান হলো, মনে হচ্ছে আকাশের দিকে শুধু উঠতেছে চুলগুলো অনেক দূর পর্যন্ত। কত দূর সেটা আসলে এখান থেকে আমি তখন মানে বুঝে উঠতে পারছি না যে আসলে এটা শেষ কোথায়। তো কিছুক্ষণ আর কি বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে ওই 6 থেকে 7 জনের ভিতরে একজন হুট করে বলে উঠল যে আসো, আমার চুলটা ধরে নিচে নামো। কারণ আমি যেহেতু ফার্স্টেই বলেছি আপনাদের যে আমার বাসাটা 2য় তলাতে আমি থাকতাম, ঠিক এই কারণে। এখন আমার যতটুকু মনে আসতেছে যে আমি মানে তখন তো আমি কি করেছি এটা আমার সম্পূর্ণভাবে মনে নাই, যেহেতু আবছা আবছা মনে আছে। তো এর ভিতর থেকে যে কোনো একজনের আমি চুলটা ধরে মুট করে ধরে দাঁড়িয়েছিলাম। তো মুট করে ধরে দাঁড়িয়েছিলাম, আর কিছুক্ষণ পরে দেখে আমি নিচে চলে আসছি। এর ভিতরে বলে রাখা ভালো, আমাদের যে ব্যালকনিটা আছে ওটাতে মানে ওপেন ব্যালকনি, কোনো স্টিলের বা কোনো লোহার কোনো গ্রিল দেওয়া নাই। তো নেমে গেলাম। তো নেমে যাওয়ার পরে আমার যতটুকু মনে আসতেছে যে তার চুল ধরে আমি দাঁড়িয়েছিলাম, আর সে আমাকে নিচে নামিয়ে নিল। তো নামিয়ে নেওয়ার পরে আমাদের বাসার সামনে একটি পুকুর, এবং বাসা থেকে একটু দূরে আমাদের একটা মসজিদ আছে। তো তারা আমাকে আর কি আমাদের যে রাস্তা আছে সে রাস্তা দিয়ে নিয়ে যেতে লাগে। রাস্তার পাশে যেহেতু মসজিদ, তো জানি না কী জন্য আমার হুট করে মনে হলো যে ফজর আজান দিয়েছে, আমি নামাজটা পড়ে যাই। তো তারা আমাকে বললো যে চলো আমরা ঘুরে আসি। তো আমি তাদেরকে বললাম যে না, এখন না, ফজরে আজান দিছে, তো আমি তাহলে নামাজটা পড়ে তারপর তোমাদের সাথে যাব। কিন্তু তখনও বাজে প্রায় 2:30। কারণ এটা আমি পরে জানতে পারছিলাম আমার বাবা মার কাছ থেকে, যে তখন প্রায় 2:30 থেকে 3টা। আচ্ছা, ঘটনাতে আসতেছি, আমি আস্তে আস্তে যাচ্ছি সেখানে। তো তারা বলতেছে যে আসো, পরে নামাজ পড়ো, আমাদের সাথে আগে ঘুরে আসো, তারপরে নামাজ পড়ো। তো তারা বলছে যে, আমি বললাম যে না, আমি নামাজটা পড়েই তোমাদের সাথে যাব। এই কথা বললে তারা কিছুটা একটু রেগে গেল। রেগে যাওয়ার পরে বলতেছে কি না, এখনই আসো আমাদের সাথে আগে ঘুরবা, তারপরে নামাজ পড়ো। তো আমি তাদেরকে একটু জোর গলায় বললাম যে না,
আমি আগে নামাজ পড়বো, ফজরের নামাজটা, তারপরে তোমাদের সাথে যাবো, তোমরা যেখানে নিয়ে যাও সেখানে যাবো। তো এই কথা বলাতে তারা একটু রেগে গেল। ঠিক এই সময়ে আমার পিছন থেকে মনে হলো যে কেউ একজন ডাকতেছে। তো আমি ঘুম ঘুম চোখ, কি আমি মানে পুরো ঘোরের ভিতরে আছি, মনে হচ্ছে আমার কোনো শক্তি নাই এমন, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে কে যেন আমাকে পিছন থেকে ডাকতেছে। তো পিছন থেকে যখনই ডাকলো তখন আমি পিছন ফিরে দেখি যে আমার বাবা আর মা আমাকে ডাকতেছে। তখন কি জন্য ডাকতেছে, তো আমার মা দূর থেকে বললো, এই শাহরিয়ার কই যাস? আমি বললাম আজান দিয়েছে তো ফজরের, নামাজ পড়তে আসছি মসজিদে। তো আমার ফজরের নামাজ, ইভেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার একটা ভালো অভ্যাস আছে আলহামদুলিল্লাহ। তো যার কারণে আমি ভোর হলে আজান শুনলে আর কি মসজিদে চলে আসতাম। তো ঠিক এই কারণে আর কি আমি ভাবছি যে আজান দিয়েছে, আমি মসজিদে আসছি, এই কথা আমি আমার মাকে বললাম। তো উনি একটু হতভম্ব হয়ে এবং রাগান্বিত হয়ে আর কি বলল, এই এখন কয়টা বাজে? এখন তো বাজে 2:30, তুই এখন গেছিস কেন নামাজ পড়তে? তখন আমি তখনও আমার সেন্স ওইভাবে নাই, তো আমি আর কি কোনো কথা বললাম না। কিছুক্ষণ পর আমার বাবা আমাকে ঝাড়ি মারছে, যে কী রে, তোকে কি টিটুল ডাকছে নাকি? বলে রাখা ভালো, টিটুল আবিদ এরা হচ্ছে আমার বন্ধু। তো গ্রামের দিকে যেটা হয়, মাঝে মাঝে বন্ধুর সাথে নিচে বের হয়ে যায়, আমরা আর কি আড্ডা মাড্ডা দিতাম, দিয়ে আবার চলে আসতাম, পরিবার জানতো না। মাঝে মাঝে জেনে গেলে আর কি সমস্যা, মানে বকাঝকা করতো। তো ঠিক এই কারণে আমি মানে বাবা আমাকে বকতেছে যে কী ব্যাপার, টিটুল আর আবিদ থেকে ডাকছে নাকি? তুই আবার নিচে নামছিস, কীভাবে নামছিস? গেট টেট সব তো দেওয়া, সব তো তালা মারা, তুই নামলি কী করে? তখন আমার হালকা হালকা একটু হুঁশ আসতেছে যে কী ব্যাপার, আমি এইখানে কেন? 2:30 বাজে, ফজর আজান দেয় নাই, তাহলে আমি এইখানে কী করতেছি? তখন আমার আর সেই পরিদের কথাগুলো আর মনে নেই, মানে যে আমার সাথে যেই ঘটনাগুলো ইতিপূর্বে হয়েছে, এটা হুট করে এটা মাথার ভিতরে আর নাই। তো যেহেতু তারা বাবা আর মা আমাকে ঝাড়ি দিয়ে ডাকলো, তো আমি বাসার দিকে আস্তে আস্তে গেলাম, যাওয়ার পরে তারা আমাকে গেট খুলে দিল, নিচতলার গেটটা খুলে দিল। খুলে দেওয়ার সাথে সাথে আমি ঘরে গেলাম, গিয়ে আমি ভাবলাম যে কী ব্যাপার, নিচে গেট অফ, তাহলে আমি কীভাবে কী করলাম? তখন আমার বাবা আর মা আমাকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তুই কই গেছিলি, কে নিয়ে গেছে তোরে ওখানে? তখন আমি একটু ভেবেচিন্তে আর কি মনে করার চেষ্টা করলাম যে কী হলো। তখন আস্তে আস্তে আমার সব কিছু একটু মনে পড়া শুরু করলো। তো আমি পুরো বিষয়টা আর কি আমার বাবা আর মাকে বললাম যে আমাকে এরকম 7-8টা মেয়ে এরকম করে ডাকছিল, তো চলো আমরা ঘুরে আসি, এরকম বলছিল। তো এই কথা শুনে আর কি আমার বাবা আর মা একটু ভীত হয়ে গেল যে কী ব্যাপারে এরকম সমস্যা। তো পরের দিন আর কি আমার বাবা টিটুল আর আবিদের সাথে কথা বললো, আমার বন্ধুদের সাথে, যে তোরা কি ডাকছিল রাতের বেলা, তোরা কি রাতের বেলা বাসা থেকে বেরোইছিলে, মানে এই বিষয়গুলো আর কি আমার বন্ধুদের বাবা আর মার সাথে ওরা কথা বলছে। তো ওর বন্ধুর মা বাবা বলছে যে না, ওরা তো কাল রাতে বাসায় ছিল, কোথাও বেরোয়নি। তো এই বিষয়টা জানার পরে আমার বাবা একটু বিচলিত হয়ে গেল যে আসলেই তাহলে মনে হয় সমস্যা। তো এই বিষয়টা জানার পরে আর কি আমার বাবা আমাদের স্থানীয় যেই বড় হুজুর আছে ওনার কাছে নিয়ে গেল, পাশের গ্রামের, কারণ পাশের গ্রামের হুজুরটা একটু বেশি এইসব বিষয়ে আর কি বেশি শিক্ষিত ছিলেন, যার কারণে তার কাছে নিয়ে গেল। তো তিনি কিছু বললেন আমাকে, তুমি এই আমলগুলো করবা, ইনশাল্লাহ ভবিষ্যতে সমস্যা হবে না। তো প্রথম আমার সাথে এরকম ধরনের আর ঘটনা ঘটে নাই। পরে আর বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর, প্রায় 6 থেকে 7 মাস আমার সাথে আর তেমন কোনো ঘটনা, মানে এই ধরনের ঘটনা ঘটে নাই। 6 থেকে 7 মাস পরে হুট করে একদিন আমি ঘুমাচ্ছি, হুট করে আমার সাথে সেই রকম আগের মতো যে আমার ভার হয়ে আসতেছে, আর আমার যেন কেমন আনইজি ফিল হচ্ছে। তো আমি ঠিক মানে ওই দিনের মতো যে চাঁদনি রাত ছিল সব কিছু, তো আমি একটু বাইরের দিকে তাকালাম। তো আজকে আর ঘরের ভিতরে না, আজকে ঘরের বাইরে, মানে জানলা দিয়ে বাইরে তাকাচ্ছি, তখন বাইরে থেকে ডাকতেছে, শাহরিয়ার এদিকে আসো, আমরা ঘুরে আসি, ওই দিন তো গেলে না, আজকে চলো আমাদের সাথে। তো আমি একটু ভাবলাম যে কে রাখতেছে, আমি বাইরে যে দেখে আসি। তো আমি রীতিমতো আমাদের ব্যালকনিতে আবার চলে গেলাম। যাওয়ার পরে আমাদের বাসার সামনে আগেই বলেছি যে আমাদের বাসার সামনে একটা পুকুর ছিল। সেই পুকুরের দিকে আমি তাকাই যে কোত্থেকে শব্দ হচ্ছে, এদিকে তাকাতে তাকাতে পুকুরের দিকে চোখ দেখলাম পুকুরের ভিতর থেকে ওই 6-7 জন
খুব সুন্দর দেখতে, আর তাদের চুলও অনেক লম্বা। তারা পুকুর থেকে উঠে আমাকে ডাকতেছে, বলছে আসো আজকে আমরা ঘুরে তোমাকে আবার দিয়ে যাব, তুমি আগের দিন তো আমাদের সাথে গেলে না, আজকে আমাদের সাথে চলো। তো আমি এই জিনিসটা দেখার পরে আমি আগের দিনের কথা আমার সঙ্গে সঙ্গে মাথায় চলে আসলো যে আমার সাথে তো আগেও একবার এরকম ধরনের ঘটনা ঘটেছে, হ্যাঁ নিশ্চয়ই আমার সাথে কোনো খারাপ কিছু হতে যাচ্ছে। তো আমি তৎক্ষণাৎ ভয় পেয়ে দৌড়ে আমার বাবা আর মার রুমের দিকে দৌড়ে চলে গেলাম। তো যাওয়ার পরে বাবা মার রুমে ধাক্কা দিলাম আমি দরজাতে। ওনারা দরজা খুলে বলল কি হয়েছে তোমার সাথে। তো আমি আমার সাথে মাত্রই ঘটে যাওয়া যে ঘটনাগুলো ঘটেছে, যে আমি পুকুরের ভিতর থেকে 6 থেকে 7 জন খুবই সুন্দর নারী আমাকে ডাকতেছে, বলতেছে চলো আমরা ঘুরে আসি। তার মানে আগের দিনের ঘটনার সাথে কিছুটা যেহেতু মিল আছে, সো আমি সুন্দর করে তাদেরকে বলতে পারলাম। বলার পরে তারা তো কিছুটা বিচলিত হয়ে গেল যে আচ্ছা এই প্রবলেমটা তো আবার হচ্ছে, তাহলে এখন কি করা যায়। তো তারা পরবর্তীতে আমাদের আবার সেই বড় হুজুরের কাছে নিয়ে গেল আমাকে। নিয়ে যাওয়ার পরে তিনি আবার বললেন, কিছু আমল দিলেন, বললেন এই আমলগুলো প্রতিনিয়ত করবা আর 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাহলে আলহামদুলিল্লাহ এই সমস্যা তোমার ভবিষ্যতে আর হবে না। তো তারপর থেকে আমি রেগুলারলি আলহামদুলিল্লাহ চেষ্টা করি এই আমলগুলো করার জন্য। তো আমার এই ধরনের প্রবলেম তারপর থেকে আলহামদুলিল্লাহ আর হয় নাই। কিন্তু রুমে যাওয়ার পরে রাতে ঘুমানোর সময় যে গা ভার ভার হয়ে আসে, গা ঘেমে যায়, ইভেন এখনও কিছু কিছু সময় আমার গা ঘেমে পুরা, মানে আমি যেটা পরে থাকি সেটা পুরো ভিজে, এরকম একটা অবস্থা এখনও মাঝে মাঝে হয়। যদিও আগের থেকে কিছুটা কম, ইনশাল্লাহ আস্তে আস্তে এই সমস্যাগুলো আমার সাথে অফ হয়ে যাবে, কারণ আমি রেগুলারলি আমল করতেছি। তো তিনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে। আর যদি নতুন নতুন ভিডিও আর কন্টেন্ট আপনাদের চান, কী ধরনের কন্টেন্ট চান এটা আমাদের জানাতে অবশ্যই আমাদেরকে ইমেল করবেন। আমাদের ফেসবুক পেজে অবশ্যই লিখে পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক গ্রুপের এবং পেজের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো লিসেনার্স, বেশি কথা না বাড়িয়ে আজকের এপিসোডটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।